100 পয়েন্ট দেও। পয়েন্ট দেও। পয়েন্ট দেও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের টপিকস হচ্ছে ধ্বনি পরিবর্তন। তো এর আগে যারা ভর্তি হয়েছিল, যারা আমাদের প্রথমে ভর্তি হয়েছিল, তোমরা জানো এর আগে তোমরা একবার ধ্বনি পরিবর্তনের ক্লাস করেছো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, মানে ধ্বনি পরিবর্তনের রিভিশন ক্লাস বলা যায় যে রিভিশন ক্লাস, কারণ আমরা ধ্বনি পরিবর্তনের উপর একবার ক্লাস নিয়েছি, আমরা আবারও ক্লাস নিচ্ছি। ওকে, তো আমরা দেখি, প্রথমে আলোচনা করছি আমরা ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কাকে বলে? ধ্বনি পরিবর্তন হচ্ছে ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে কি? ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন। এখানে অর্থের পরিবর্তন হয় না, কথাটা মাথায় রাখবে। ধ্বনি পরিবর্তন কেবল ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন। ধ্বনির পরিবর্তন মানে ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন। এখানে অর্থের পরিবর্তন হয় না, বা অর্থের পরিবর্তন নয়। অর্থের পরিবর্তন নয়। এখন একটু আসি, আমি বলছি লাফ। এই লাফ শব্দটাকে অনেকে আবার বলে ফাল দিস না বেশি, মানে লাফকেই বলতেছে কি ফাল। আবার অনেকে আমরা বলি এই মামা রিক্সা, কি উচ্চারণ করি? রিক্সা। কি উচ্চারণ করি? রিক্সা। আবার যে রিক্সা চালক তিনি বলতেছেন রিস্কা চালাইতে চালাইতে কষ্ট লাগে। কি চালাইতে চালাইতে? রিস্কা। রিস্কা শব্দটা ছিল রিক্সা, হয়ে গেছে কি রিস্কা। তাহলে দেখেন, এই দুইটা দিয়ে, এই রিক্সা অথবা রিস্কা দিয়ে একটা বিষয়কেই বোঝাচ্ছে, একই যানকে বোঝাচ্ছে, একই যানকে বোঝাচ্ছে। তার মানে আমরা রিক্সা বলতে যে যানবাহনকে বুঝি, আমরা রিক্সা বলতে আমরা একই যানকে বুঝি। রিক্সা আর রিক্সা বলতে আমরা আলাদা কোনো কিছু বুঝি না। তার মানে স্থান কাল পাত্রভেদে আমাদের উচ্চারণের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন হয়। এখানে অর্থের পরিবর্তন হয় না। এখানে কি হয় না? অর্থের পরিবর্তন হয় না। এই যে আমাদের তন্দ্রা, তন্দ্রা তার ঠাকুর দাদাকে কি বলে? তার ঠাকুর দাদাকে
তোমরা কি বলো বলো তো দেখি, বলে ঠাকুর দাদা বলো না ঠাকুরদা বলো, কি বলো, বলো ঠাকুরদা, কি বলো, ঠাকুরদা। হ্যাঁ, তাহলে ঠাকুর দাদাকে আমরা কি বলছি, ঠাকুরদা। তাহলে দেখো ঠাকুর দাদা বলতে তোমরা যাকে বুঝায়, এই ঠাকুরদা বলতে কিন্তু একই ব্যক্তিকে বুঝায়, একই ব্যক্তিকে বুঝায়। তার মানে এখানে ঠাকুরদা আর ঠাকুরদার মধ্যে পার্থক্য কেবল উচ্চারণগত পার্থক্য, এখানে অর্থের কোনো পার্থক্য নেই, এখানে অর্থের কোনো পার্থক্য নেই। সবাই কি ক্লিয়ার? বেসিক বিষয়টা আমরা বুঝতে পারছি। ওকে ফাইন, এখন একটু আসি স্বরাগম। আমাদের এই ধ্বনি পরিবর্তনে অনেক একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টের মধ্যে স্বরাগম একটা কনসেপ্ট। এখানে আমরা আলোচনা করব আমাদের স্বরাগম, স্বর উচ্চারণের সুবিধার্থে অনেক সময় আমাদের শব্দের স্বর চলে আসে, কি আসে, নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে, নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে। আর এই স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় স্বরাগম। কি বলা হয়? স্বরাগম। এখন স্বরাগম কোথায় কোথায় হইতে পারে? এই স্বরাগম হইতে পারে তিনটা জায়গায়। শব্দের আদিতে হইতে পারে, যদি শব্দের শুরুতে বা আদিতে যদি স্বরের আগমন ঘটে তাকে বলা হয় আদি স্বরাগম। শব্দের মধ্যে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় মধ্য স্বরাগম। এবং শব্দের শেষে যদি কোনো নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় অন্ত স্বরাগম। তাহলে আমরা দেখলাম স্বর কোথায় কোথায় আসে। স্বর আমাদের তিন জায়গায় আসতে পারে। তার মানে স্বরাগম কত প্রকার? স্বরাগম হচ্ছে তিন প্রকার। স্বরাগম কত প্রকার? তিন প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর একটা হচ্ছে অন্ত স্বরাগম। সবাই কি ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে জানো তো তোমরা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে ফাইন। এখন একটু আসি আদি স্বরাগম কাকে বলে। আদি স্বরাগম কাকে বলে? শব্দের শুরুতে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় আদি স্বরাগম। শব্দের শুরুতে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন মিনা রাজুর কার্টুন দেখছে কিনা আমি জানি না, শব্দটা ছিল স্কুল। শব্দটা ছিল কি? স্কুল। এটাকে রাজুর দাদি বলতেছে আজকে রাজু স্কুলে যাইব। কই যাইব? স্কুলে যাইব। কোথায় যাবে? স্কুলে যাইব। ওকে, আমরা শব্দটা ছিল আমাদের স্ত্রী। কি ছিল? স্ত্রী। এখন এই স্ত্রীকে কি বানাইলাম? আমরা বানাইলাম স্ত্রী। তাহলে দেখেন তো একটু খেয়াল করে, এই যে শব্দের শুরুতে নতুন করে একটা স্বরধ্বনি আসছে এটাকে কি বলা হয়? আদি স্বরাগম। এই যে শব্দের শুরুতে নতুন করে একটা স্বরধ্বনি আসছে সেটাকে কি বলা হয়? আদি স্বরাগম। আদি স্বরাগম। একইভাবে আমি যদি বলি স্টেশন, আমি যদি বলি স্টেশন, স্টেশন শব্দের আগে আমরা কি করব? স্টেশন বলবো। কি বলবো? স্টেশন। আমরা বললাম স্টেশন, হয়ে গেল কি? স্টেশন। হয়ে গেল স্টেশন। স্টেশন তাহলে হয়ে গেল স্টেশন। তাহলে এটা কি? এটা হচ্ছে শব্দের আদিতে নতুন করে স্বরধ্বনির আগমন ঘটেছে, তাই আমরা এগুলোকে বলছি আদি স্বরাগম। এগুলোকে কি বলছি? আদি স্বরাগম। আচ্ছা, তোমরা কি কমেন্ট করতে পারতেছো? ওকে, প্রিয়া বলতেছে আমি এখনো মিনা রাজু দেখি। গুড, ভেরি গুড। লক্ষ্মী মেয়ে, কি হলো? একটু খেয়াল করি। তাহলে আদি স্বরাগম গেল। এরপর একটু আসি আমরা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমটা হচ্ছে আমাদের শব্দ বিশ্লেষণ করা শিখতে হবে। মধ্য স্বরাগমের বেলা আমাদেরকে একটু শব্দ বিশ্লেষণ শিখতে হবে। কথা বলা যাবে না। ওকে, একটু খেয়াল করি। তাহলে আমরা বললাম মধ্য স্বরাগম যখন আমাদের কি করতে হবে? শব্দের মাঝে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের আরো কিছু নাম আছে, বলেন তো কি কি? মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ বা স্বরভক্তি। বিপ্রকর্ষ বা বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ বা
স্বরভক্তি। মধ্য স্বরগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। বিপ্রকর্ষ বা স্বরভক্তি, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। সবাইকে ক্লিয়ার? এখন একটু খেয়াল করি, একটু খেয়াল করি। মধ্য স্বরগমের আরেকটা আমরা কি বললাম? বিপ্রকর্ষ বা স্বরভক্তি, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ওকে, একটু খেয়াল করি মধ্য স্বরাগম। মনে করো আমি বললাম রত্ন। এই রত্ন শব্দটাকে ভাঙলে কি হয়? রত্ন শব্দটাকে ভাঙলে কি হয়? রত্ন শব্দটাকে ভাঙলে আমরা পাই র, রয়ের সাথে কি আছে? অধ্বনি আছে র, তারপর ত আছে, তারপর আমরা তয়ের সাথে কি আছে? তয়ের সাথে যুক্ত একটা ন আছে। এই হচ্ছে রত্ন, এই হচ্ছে রত্ন। কিন্তু এই রত্ন শব্দটা থেকে যখন আমরা বলবো রত্ন থেকে রতন, কি বলবো? রত্ন থেকে রতন। একটু খেয়াল করো তো, এই রতন শব্দের মধ্যে কি আছে? রত্ন থেকে রতন। তাহলে রতন শব্দটা ভাঙলে আমরা কি পাই? র আছে। র এর সাথে কি আছে? র এর সাথে আছে অ আছে, অ, র, র, ঠিক আছে। এই র এর পরে কি আছে? ত আছে। তাহলে আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ যদি সিঙ্গেল থাকে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ যদি কি থাকে? সিঙ্গেল থাকে, তার সাথে কি থাকে? একটা অ থাকে, অ থাকে। এর জন্যই অকে বলা হয় লীন বর্ণ বা বিলীন বর্ণ। বলছে ন আছে, শব্দ শেষে কি আছে? ন আছে। এখানে বদ্যাক্ষর, এর জন্য আমরা হসন্ত বসাই দিলে কোনো সমস্যা নাই। তার মানে আমরা এখানে দেখলাম, এখানে একটু খেয়াল করলেই আমরা দেখতে পারবো এখানে র আছে, এখানে র আছে, এখানে ও আছে, এখানে ও আছে, এখানে ত, এখানে ত, এখানে ন, এখানে ন। তাহলে কোথায় আসছে? নতুন করে একটা স্বরধ্বনি আসছে। কোথায়? নতুন করে স্বরধ্বনি আসছে শব্দের মধ্যে। কোথায় আসছে? শব্দের মধ্যে। তাহলে এটা কোন স্বরাগম হবে? এটা হবে মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ। ওকে, যত্ন থেকে যতন, গুড। একই একই সিস্টেমে আসবে, যত্ন থেকে যতন। তাহলে আমরা দেখলাম মধ্য স্বরাগমে কি আছে? মাঝখানে যদি এই যে শুরু আর শেষে যদি কোনো স্বর না আসে, বাকি যেখানেই আসুক সেগুলোই হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। নতুন করে আসতে হবে, নতুন স্বর আসতে হবে। ওকে, কারণ মধ্য স্বরাগমের সাথে আমরা অপিনীতিকে প্যাচ লাগাই ফেলি। মধ্য স্বরাগমের সাথে আমরা কি বলে যে বিষুমী ভবনকে প্যাচ লাগাই ফেলি। ঠিক আছে, আমরা এগুলো একটু খেয়াল করব। তো আমরা দেখি মধ্য স্বরাগম শব্দের মাঝে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। একইভাবে আমি বলতে পারি, আমরা বলতে পারি, যেমন আমি বললাম গ্রাম। দেখবা এই যে ঈদ আসছে, ঈদে অনেকেই বলবে আমরা গ্যারামও যাবো। কই যাবো? শব্দটা কি ছিল? গ্রাম, কিন্তু হয়ে গেছে উচ্চারণ হবে কি এখন? গ্যারাম। উচ্চারণ করতেছে কি? গ্যারাম। খেয়াল করো, এই গ্রাম শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? গ্রাম শব্দটাকে ভাঙলে আমরা গ পাই। গর সাথে কি আছে? একটা র ফালা আছে, তার মানে আমরা একটা র পাইলাম। র সাথে আবার কি আছে? একটা আকার আছে, আমরা সরেয়া পাইলাম। আর কি আছে? ম আছে, গ্রাম। ওকে, এরপর একটু খেয়াল করি আমাদের এইখানে এই গ্রামটা ভাঙলে কি পাই? এই গ্রামটা ভাঙলে কি পাই? গ আছে, দিলাম গ। গ এর সাথে কি আছে? একটা একার আছে। কি আছে? একার আছে, একার, এই একার। তারপর কি আছে? রয়কার রা, র আসলো, র এর সাথে কি আছে? আকার আছে, রয়কার রা। আর কি আছে? শব্দ শেষে ম আছে। তাহলে এই হইলো আমাদের গে, সরি, গে রাম, গে রাম। তাহলে দেখি এখানে কি কি আমাদের আছে? গ আছে, এখানেও গ আছে, এখানে র আছে, এখানেও র আছে, এখানে আ আছে, এখানেও আ আছে, এখানে ম আছে, এখানেও ম আছে, এখানেও ম আছে, ম আছে। তাহলে আমাদের নাই কি? নতুন করে অ্যাড হয়েছে কি? নতুন করে অ্যাড হয়েছে একটা এ ধ্বনি। নতুন করে অ্যাড হয়েছে একটা এ ধ্বনি। তাহলে এটা কি? এটা হচ্ছে স্বরধ্বনি। এটা কি? স্বরধ্বনি। এটা কি? স্বরধ্বনি। আমার এখানে ব্যাপক ঝড় হচ্ছে ভাই, আল্লাহ এই ঝড়টা আমার এদিকে দেখ। আমার প্রচন্ড খারাপ লাগতেছে, শরীর খারাপ লাগতেছে। ঝড় আসলে, বৃষ্টি আসলে তোদের ক্লাস ছুটি, কারণ যে ইন্টারনেট চলে যাবে, কারেন্ট চলে যাবে। কি করবো ভাই, শরীর খুবই ক্লান্ত লাগতেছে। ইফতার করার পরে শরীর চলতেছে না, খুবই 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 খারাপ লাগতেছে। হ্যাঁ, দরকার নেই, একটু খেয়াল করি, লাইভ ক্লাস এটা করবো। ওকে, তাহলে আমরা দেখলাম মধ্য স্বরগমকে আমরা সবাই বুঝছি। মধ্য স্বরগমকে সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ভাই এখানে ঝড় ও শিল পড়তেছে, ভাই একটু দোয়া কর যেন আমার এখানে পড়ে।
ওকে, আমরা একটু দেখি, ক্লাসে মনোযোগ দিই, যতটুকু আমরা আছি একটু ক্লাসে মনোযোগ দিই। এরকম ভাবে আমরা যদি আমাদের বই দেখি, বইতে পাবো মুক্তা থেকে মুক্তা, তারপর ফিল্ম থেকে ফিল্ম, ঠিক আছে। এরকম পাবো আমরা প্রেক থেকে পেরেক, স্রেফ থেকে স্রেফ, এগুলো আমাদের মধ্য সরাগম, এগুলো আমাদের মধ্য সরাগম। এরপর আসি আমাদের অন্তঃসরাগম। আমাদের অন্তঃসরাগম শব্দের মাঝে উচ্চারণের সময় যদি শব্দের শেষে যদি উচ্চারণের সময় নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে, তাকে বলা হয় অন্তঃসরাগম। স্যার চালাক খুব, তারপরে আমাকে কখনো দেখছিস যে এরকম হয়েছে যে স্যার ফাঁকি দিছে, ক্লাস করায় নাই? আমার যে রুটিন আছে, আমি রুটিন অনুযায়ী একদিনও ক্লাস মিস দিইনি। তোরা কি জানিস আমি ট্যুরে গেছি, ট্যুর থেকে আইসা ক্লাস নিয়ে আবার ট্যুরে গেছি। আমি বন্ধুদের সাথে ট্যুরে গেছি, ট্যুর থেকে আসছি, আইসা ক্লাস নিছি, এই তোদের ক্লাস নিছি, ক্লাস নিয়ে আবার ট্যুরে গেছি। আমি এই মানুষ, আমি সুযোগ থাকলে মানে সময় মানে আমার যদি ওয়ে থাকে, আমি কখনো ক্লাস মিস দিই না। ওকে, আমি কিছু পারি না, না পারলে একটু ক্লাসটা করো, মনোযোগ দিয়ে করো। দেখো অন্তঃসরাগম শব্দের শেষে, আমরা বললাম শব্দের শেষে যদি নতুন করে স্বরধ্বনি আসে, নতুন করে স্বরধ্বনি আসে, তাকে বলা হয় অন্তঃসরাগম। তাকে বলা হয় কি? তাকে বলা হয় অন্তঃসরাগম। তাকে কি বলা হয়? অন্তঃসরাগম। এখন একটু খেয়াল করি, আমি যদি বলি দিশ একটা শব্দ বললাম, দিশ থেকে আমি যদি বলি দিশা, আমি বললাম দিশা, দিশ থেকে দিশা। আমি যদি বলি সত্য, আমি বললাম সত্য, এই সত্য থেকে আমি যদি বলি সত্যি, তাহলে সত্য থেকে সত্যি, এটা কোন সমাস? সরি, সত্য থেকে সত্যি, এটা কি? এটা হচ্ছে অন্তঃসরাগম। এটা কি? অন্তঃসরাগম। আমি যদি বলি চার, কি বললাম? চার, চার থেকে আমি যদি বলি চারি, তাহলে এটা কি হবে? এটা হবে এটা কি হলো? তুমি যেভাবে বলছো হচ্ছে না তো। ওকে ফাইন, খেয়াল করি। আমরা বললাম দিশ থেকে দিশা, তাহলে দিশ শব্দের সাথে নতুন করে অ্যাড হয়েছে কি? নতুন করে অ্যাড হয়েছে একটা আ অ্যাড হয়েছে, তার মানে শব্দের শেষে আ যুক্ত হয়েছে, তার মানে দিশা। আমি সত্য, এই সত্য শেষে নতুন করে আমরা একটা ই ধ্বনি পাইছি। অনেকেই মনে করতে পারি ভাই এটা তো মাঝখানে আছে, না ভাই, কারের উচ্চারণ হয় শব্দের শেষে, কার এর ব্যবহার হয় বর্ণের পরে। কারের উচ্চারণ হয় সবসময় বর্ণের পর, আর র্যাফের উচ্চারণ হয় সবসময় বর্ণের আগে। র্যাফের উচ্চারণ হয় সবসময় বর্ণের আগে। তাহলে দেখেন এখানে আমরা যদি বলি সত্য থেকে সত্যি, এটা যদি আমি একটু ভাঙি, আমি বললাম সত্য, এই সত্য শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? সত্য শব্দটাকে ভাঙলে আমরা পাই স, স এর সাথে আছে কি? অ আছে, স, এরপর কি? ত জফালা, তার মানে ত আছে, ত এর সাথে কি আছে? একটা জফালা আছে, দিলাম জ, এই হচ্ছে সত্য। এখন এই সত্য থেকে হয়ে যাবে কি? সত্যি। সত্যি, তাহলে সত্যি শব্দটাকে ভাঙলে কি হবে? স আছে, স এর সাথে কি আছে? অ আছে, অ এর সাথে কি আছে? ত আছে, সৎ, তারপরে কি আছে? জফালা আছে, জফালা আছে, জফালার পরে কি আছে? এই যে রস্বই আছে, এ হচ্ছে সত্যি। তাহলে আমরা একটু দেখি, আমরা একটু ভাঙার চেষ্টা করি। স, অ, ত, সত্য, ঠিক আছে। এখন একটু খেয়াল করি, এখানে স আছে, অ আছে, এখানে ত আছে, এখানে কি আছে? জ আছে। তার মানে এই ইয়ের উচ্চারণটা কোথায় হচ্ছে? ইয়ের উচ্চারণটা হচ্ছে শব্দের শেষে। ইয়ের উচ্চারণটা কোথায় হচ্ছে? ইয়ের উচ্চারণটা হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষে। তাহলে শব্দের শেষে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে, তাকে সেটা কি হবে? তাহলে কি হবে? তাহলে সেটা হবে অন্তঃসরাগম। তাহলে সেটা কি হবে? অন্তঃসরাগম।
ফিরোজ খান, থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ আমি পরিশ্রম করে সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়ানোর চেষ্টা করি, বাকিটা তোমাদের পরিশ্রম যদি ভেটে বলে মিলে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ভাইয়া আমার ইডেন কলেজে হলেই আলহামদুলিল্লাহ, গুচ্ছতে ইচ্ছে নাই। ও ভাই তুমি এটা কি বললা? আর শোনো, তোমাদের কারো যদি কোনো কিছু ইনফরমেশন জানতে হয় তাহলে তুমি আমাকে একটু জানাও, আমাকে নক দিও ব্যক্তিগতভাবে। আমি খুব রুট মানুষ না। তোমাদের কোনো অ্যাডভাইস লাগলে, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে নক দিও, আমাকে জাস্ট পরিচয়টা দিয়ে নক দিও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইডেন কলেজে কেন ভাইয়া? তোমার পাবলিকই হবে, পাবলিক আর ইডেন কলেজ তো এক না, তাই না? হ্যাঁ, এখন অবশ্য এটা বিশ্ববিদ্যালয় বলে, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তবে আমার মনে হয় গুচ্ছতে তোমার হওয়া উচিত, হওয়া ভালো। জারিন বিশ্বাস, থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা ক্লাসে ফিরি। হ্যাঁ, আমরা বাচ্চারা আমরা বেশি আজকে এক্সাম্পল দিচ্ছি না। আমাদের মনে হয় শিক্ষা বইটা সবার কাছে আছে, শিক্ষা বইতে হিউজ এক্সাম্পল দেওয়া আছে, একটু শিক্ষা বইটা থেকে পড়ে নিও। আর যদি কারো কাছে শিক্ষা বইটা এখনো না থাকে, আমাকে অনেকে নক দিয়েছিল, আমি তখন দিতে পারিনি, আমার কাছে বই ছিল না। তো আমি একটা লাইব্রেরি থেকে 3টা বই আনছিলাম, এর মধ্যে আমি একটা বই একজনকে পাঠাইছি, আর 2টা বই আমার কাছে আছে। 2টা বই আছে, যদি কারো বই লাগে তোমরা আমাকে একটু নক দিও, তোমাদের ঠিকানায় আমি পাঠাই দিব, ঠিক আছে? যদি কারো লাগে তোমরা আমাকে একটু নক দিও, আমি তোমাদের ঠিকানায় পাঠাই দিব বইটা। 2টা বই আছে। ওকে, তাহলে আমরা এগুলো কি হলো? এগুলো হচ্ছে আমাদের অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম শব্দের শেষে যদি নতুন কোনো স্বরধ্বনি আসে তাকে বলা হয় অন্ত স্বরাগম। এখন অনেক স্টুডেন্ট আছে অন্ত স্বরাগম আর অপিনিহিতি প্যাচ লাগায়, অন্ত স্বরাগম আর অপিনিহিতি একই মনে করে। দেখো, অপিনিহিতির কিছু সূত্র আছে। দেখো, শব্দের শেষে রস্যি কিংবা রসও, মনে রাখবা একটু, দেখো অপিনিহিতিটা ভালো করে খেয়াল করো, না হয় পারবা না। তুমি দেখো, শব্দের শেষে রস্যি কিংবা রসও যদি আগে উচ্চারিত হয়, কি বললাম? অপি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। অপি শব্দের অর্থ কি? পূর্বে, পূর্বে। আর নিহিত মানে হচ্ছে স্থাপন, নিহিত মানে হচ্ছে স্থাপন, স্থাপন। তাহলে অপিনিহিতি মানে কি? পূর্বে স্থাপন। তার মানে এইটা শব্দেই আছে, এটা শব্দেই আছে। একটু খেয়াল করি, এটা আমাদের এমন একটা অপিনিহিতিতে আমরা কি পাইলাম? আমাদের এই শব্দটার মধ্যে এই সব বর্ণটা আছে, রস্যি কিংবা রসাও বর্ণটা আছে। এই রস্যি কিংবা রসাও বর্ণটা কি হবে? এই রস্যি কিংবা রসাও বর্ণটা শব্দের শেষে থেকে আগে চলে আসবে। জাস্ট এতটুকুই কাহিনী। কিভাবে দেখি আমরা, এখানে আছে আজি থেকে আইজ, আজি থেকে আইজ, এটা কি? এখন অনেকে আমাকে বলো ভাই এটা তো অন্তঃস্বরাগম। আমরা একটু দেখি অন্তঃস্বরাগম না অপিনিহিতি। দেখো, আজি শব্দটাকে ভাঙলে কি পাই? আজি শব্দটাকে ভাঙলে পাই স্বরে আছে, আর কি আছে? জ আছে, এই যে জ। তাহলে আমরা লিখলাম জ আছে, তাহলে জয়ের সাথে কি আছে? একটা রস্যিকার আছে, দিলাম একটা রস্যিকার। ওকে, এখন আইজ শব্দটা ভাঙলে আমরা কি পাই? আইজ শব্দটা ভাঙলে পাই স্বরে আছে, তারপর রস্যই আছে, রস্যই আছে, তারপর কি আছে? তারপরে জ আছে। এই হচ্ছে আইজ। ওকে, এখন কথা হচ্ছে ভাই, এখানে শব্দের মাঝে বা শেষে কোনো নতুন কোনো ধ্বনি আসে নাই। মধ্য স্বরাগমের সাথে অনেকে প্যাচ লাগাও। দেখো, অপিনিহিতি শব্দের শেষে এই রস্যইটা ছিল, সে শেষে ছিল, সে আগে চলে আসছে। তার মানে অপিনিহিতির নিয়ম কি? শব্দের শেষে রস্যি কিংবা রসও যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে বলবো আমরা অপিনিহিতি। একইভাবে আছে সাধু। সাধু, আমি যদি বলি সাধু শব্দটা ভাঙলে কি হয়? স আছে, স সাথে একটা আকার আছে সা, আর কি আছে? ধ আছে, ধর সাথে কি আছে? একটা রসাও আছে, সাধু। এই সাধু শব্দ থেকে হয়ে গেছে সাউদ। তাহলে সা, স আছে, স সাথে কি আছে? আ আছে, সা। তারপর আছে কি? রসাও আছে, এই যে রসাও আছে, দিলাম রসাও, আর আছে কি? ধ। তাহলে সাধু থেকে সরি সাউদ, সাধু থেকে সাউদ। এখানে দেখলাম স আছে, এখানেও স আছে, এখানে আ, এখানেও আ, এখানে দ, এখানেও দ। কিন্তু এইখানে রসাউটা ছিল শব্দের শেষে, কিন্তু শেষ থেকে সে আগে চলে আসছে। তার মানে এটা হবে অপিনিহিতি। কি হবে? অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। সবাই কি ক্লিয়ার? ওকে, ফাইন। রাখিয়া থেকে রাইখা, সেম একই ভাবে, রাখিয়া থেকে রাইখা। বাক্য থেকে বাক্য, দেখো বাক্য থেকে বাক্য। এখন আমাকে বলবা ভাই, বাক্য থেকে বাক্য, এইখানে তো কোনো শব্দের শেষে রস্যি কিংবা রসও নাই, তাহলে এইখানে তো নতুন করে স্বরধ্বনি আসছে। আমি একটু ভাইঙা দেখাই, এখন আমাকে বলবা। তোমরা প্রশ্ন করো ভাই, এখানে বাক্য শব্দ ভাঙলে আমরা কি পাই? ব আছে, ব আছে, দিলাম ব, বয়ের সাথে কি আছে? একটা স্বরে আছে বা, এরপরে কি আছে ভাই? এরপর আছে ক, বাক। এরপর কি আছে? যুক্ত বানানো হিসাবে জ ফালা আছে, বাক্য। তাহলে বাক্য থেকে হয়ে গেছে বাক্য,
তাহলে ব আছে, আবার কি আছে, স্বরে আছে, স্বরের পরে কি আছে, একটা রস্যই আছে, এরপরে কি আছে, ক আছে, জফালা আছে, মানে এই জরফালাটাও আছে। তার মানে এইখানে তো কোনো রস্যই নাই, তাহলে এইখানে একটা নতুন করে রস্যই আছে, ইম্পোর্টেড নতুন রস্যই। আর আমরা জানি শব্দের মাঝে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় মধ্য স্বরাগম। শব্দের মাঝে যদি নতুন স্বর আসে, নতুন স্বরধ্বনি আসে, স্বরধ্বনি আসে, তাহলে সেটাকে আমরা বলি মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। কিন্তু এখানে মধ্য স্বরাগম কেন হবে না, কেন হবে না? হ্যাঁ, নিয়ম আছে, দেখো নিয়মটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের আগে যদি রস্যি কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে যদি রস্যি কিংবা রসাউকার নতুন করেও আসে, নতুন করে উচ্চারিত হয়, তাকে অপিনীতি বলে। তাহলে একটু খেয়াল করে, এখানে বলছি বাক্য, বাক্য, বাক্য থেকে বাক্য, তাহলে বাক্যটা কি, যুক্ত ব্যঞ্জন। তাহলে যুক্ত ব্যঞ্জনের আগে যদি নতুন করে স্বরধ্বনি রস্যি কিংবা রসাও আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো, বলবো অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। তারপর দেখো সত্য থেকে সত্য, এখানে জফালা, তার মানে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণের আগে যদি নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে, রস্যি কিংবা রসাও যদি স্বরধ্বনি আসে, তাহলে সেটা হবে কি, অপিনিহিতি। আমি বললাম কাব্য, কাব্য, দেখো কাব্য শব্দটাতে আমাদের এখানে বয় জফালা আছে, তার মানে এটা একটা যুক্ত বর্ণ, আর যুক্ত বর্ণের আগে যদি রস্যি কিংবা রসাও আসে, এই যে রস্যি কিংবা রসাও আসে, তাহলে সেটাকে আমরা বলি অপিনিহিতি। কি বলি, অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। সবাই কি ক্লিয়ার? না, গ্রাম্য ভাষার মতো উচ্চারণ হলে যে অপিনিহিতি, এরকমটা না। তাসনিম খান, আমি যে টেকনিকটা বলছি এই টেকনিকটা একটু ভালো করে খেয়াল করো, ওকে? আবার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা কিছু মনে করবে না, আজকে একটু আমি হয়তো দম নিয়ে নিয়ে আস্তে আস্তে পড়াবো। দেখো অসমীকরণ, এই অসমীকরণটা আবার অপিনিহিতির মতো। অসমীকরণটা কি, এটাও আমাদের মধ্য স্বরাগমের মতো। অপিনিহিতি না, মধ্য স্বরাগমের মতো। যেমন অপিনিহিতি কি বলছে, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে যখন নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে, তাকে বলা হয় অসমীকরণ। তাকে কি বলা হয়, অসমীকরণ, অসমীকরণ। যেমন আমি যদি বলি ধপ ধপ, কি লিখলাম, ধপধপ। এখন ধপধপ থেকে যদি আমি বলি, এটা দুইটা একই শব্দ শোনায়, ধপ ধপ কেমন শোনায়, এখন আমি ধপধপের জন্য দুইটা একই ধ্বনি শুনতে চাচ্ছি না, তাহলে আমি কি করব, ধপ আর ধপ এই দুইটার মাঝখানে একটা নতুন করে আমি আকার আসলাম, আকার নিয়ে আসলাম, তাহলে আকারটা কি, একটা স্বরধ্বনি, তাহলে হবে এখন ধপা ধপ, ধপা ধপ। তাহলে এখানে শব্দের মাঝে কি কি আসছে, আধ্বনি আসছে। আধ্বনিটা কিভাবে আসছে, নতুন করে আসছে। আর শব্দের মাঝে যদি আধ্বনি নতুন করে আসে, তাকে বলা হয় মধ্য স্বরাগম। হ্যাঁ, মধ্য স্বরাগম বলে। কিন্তু যদি একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে নতুন কোনো স্বরধ্বনি আসে, তাকে বলা হয় অসমীকরণ। তাকে কি বলা হয়, তাকে বলা হয় অসমীকরণ, তাকে বলা হয় অসমীকরণ, অসমীকরণ। একই সাথে আমি যদি বলি আরো কিছু, আমি বললাম টপ টপ, তাহলে টপ টপ, এই টপ টপ থেকে হয়ে গেল কি, টপা টপ, টপ টপ থেকে হয়ে গেছে কি, টপাটপ। তাহলে এই যে শব্দের মাঝে নতুন করে স্বরধ্বনি আসছে, এটা কি, অসমীকরণ। আমি একইভাবে যদি বলি গপ গপ, গপ গপ, তাহলে গপ গপ থেকে কি, গপ গপ থেকে গপাগপ। তাহলে এখানে এই আটা কি, এই আটা হচ্ছে আমাদের অসমীকরণ। ফটফট থেকে ফটাফট, তাহলে এটা অসমীকরণ। এটা কি হবে, অসমীকরণ, অসমীকরণ। ওকে, এরপর আসি একটু খেয়াল করি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি কাকে বলে, স্বরসঙ্গতি কাকে বলে? একটি ধ্বনির প্রভাবে যদি অপর ধ্বনি প্রভাবিত হয়, তাকে বলা হয় স্বরসঙ্গতি। বাংলা তো প্রায় শেষ, এমসিকিউ সলভ সিরিজ ক্লাস কবে নেবেন? এখন থেকে তো এমসিকিউ সলভ সিরিজ ক্লাসই হবে, আমাদের টপিক শেষ। এরপর তো আমরা এই টপিকে ক্লাস নেব না, এরপর থেকে আমরা এমসিকিউ সলভ ক্লাস নেব। কিন্তু সমস্যাটা হচ্ছে একটাই, যে তোমরা ক্লাস করো না, এর জন্য আমরা মোটিভেশন পাই না। দেখো একজন লেখকের তার মোটিভেশন কিসে, পাঠকে, পাঠকীয়তায়। তোমরা এই যে শিক্ষার্থীরা আছো, আমাদের মোটিভেশন কিসে? আমাদের মোটিভেশন তোমাদের ক্লাস প্রেজেন্টে।
তোমরা লাইভ ক্লাস করো না? ক্লাস করো অনেকে হয়তো, কিন্তু লাইভ ক্লাস করো না। আমাদের স্টুডেন্ট এই জায়গায় কত? আমাদের স্টুডেন্টের 5% স্টুডেন্টও তোমরা লাইভ ক্লাস এখন আর করো না। এতেই বোঝা যায় তোমাদের গুরুত্বটা কতটা কমে গেছে পড়াশোনার প্রতি। দেখো ভর্তি হওয়ার সময় কিন্তু সবাই ভর্তি হয়েছে, শত শত স্টুডেন্ট আমাদের প্রাইভেট ব্যাচে লাইভ ক্লাস করছে, কিন্তু দেখো এখন শেষ পর্যন্ত আছে কয়জন? 28 জন 30 জন ক্লাস করো। এটা কোনো ক্লাসের অবস্থা? এই কোনো ক্লাসের অবস্থা? অবস্থা না। তো তোমাদের এই যে সংখ্যাটা দেখতেছো, এইরকম সংখ্যার স্টুডেন্টরাই ভালো করে, তারা শেষ পর্যন্ত লেগে থাকে, শেষ পর্যন্ত লেগে থাকে। তাহলে বারে কমে কেন? এই যে স্টুডেন্টটা বারে কমে কেন? ওরা কি টাকা দিয়ে ভর্তি হয় নাই? ওরা কি ক্লাস করে না? আসে এসে একটু চেহারা দেখে, কেন ক্লাস নেই? ও রাশেদ স্যার, আচ্ছা ঠিক আছে পরে ক্লাস করে নেব। এরকম কেন তোমাদের মেন্টালিটি? ক্লাস করো, শেষ পর্যন্ত করো, না হয়তো তোমরা এইরকম সংখ্যক স্টুডেন্টই তোমরা ভালো করবা, বাকিরা ওয়েটিং এ থাকবা। তখন আমাকে নক দিবা, ভাই একটুর জন্য চান্স পাই নাই, একটুর জন্য ওয়েটিং এ বসে আছে, দেখছো আরো কমতেছে, দেখছো অবস্থাটা। তোমাদেরকে বলি একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। ওকে, হ্যাঁ তোমাদেরও খারাপ লাগতেছে বুঝছি, আমারও খারাপ লাগতেছে, আমরা দ্রুত শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। দেখো, একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনি যদি প্রভাবিত হয় তাকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন একটু খেয়াল করো, এখানে আছে দেশি, দেশি, তাহলে দেখো তো এখানে কি আছে? ই ধ্বনি আছে, তাহলে এই শেষের ই ধ্বনির কারণে এই দয়ের সাথেও কি হয়ে গেছে? একটা ই ধ্বনি হয়ে গেছে। তার মানে একটার প্রভাবে যদি আরেকটা প্রভাবিত হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় স্বরসঙ্গতি। তাকে কি বলা হয়? স্বরসঙ্গতি। ওকে, তারপরে দেখি বিলাতি। বিলাতি দেখো, এখানে দেখো, এইখানেও রসিকার, এইখানেও রসিকার, মাঝখানে ছিল আকার, এর জন্য দুইটার প্রভাবে মাঝখানেটা কি হয়ে গেছে? রসিকার হয়ে গেছে। তার মানে একটার প্রভাবে যদি আরেকটা প্রভাবিত হয় সেগুলোকে আমরা বলি স্বরসঙ্গতি। একইভাবে মূলা থেকে মূল, এগুলো হচ্ছে স্বরসঙ্গতি, এগুলো কি স্বরসঙ্গতি। তবে এইখানে একটু খেয়াল করো, আমরা বলছি স্বরলোপ। স্বরলোপ বা সম্পর্কর্ষ, স্বরলোপ বা সম্পর্কর্ষ কি? স্বরলোপ বা সম্পর্কর্ষ কি? স্বরলোপ বা সম্পর্কর্ষ হচ্ছে স্বরাগম। দেখো একটু খেয়াল করো, আসলে স্বরাগম, স্বর আসলে স্বরাগম, আসলে কি? স্বরাগম, স্বরাগম। আর যদি স্বর চলে যায়, স্বর যদি চলে যায়, চলে যায়, তাহলে হবে স্বরলোপ। স্বর আসলে স্বরাগম, স্বর চলে গেলে কি? স্বরলোপ। স্বর আসলে স্বরাগম, স্বর আসলে স্বরাগম, আর স্বর চলে গেলে হচ্ছে স্বরলোপ। স্বর আসলে স্বরাগম, স্বর চলে গেলে কি? স্বরলোপ, স্বরলোপ। ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা আগে বলছিলাম যেভাবে স্কুল থেকে স্কুল, এখন উল্টাই দিব জাস্ট। যেমন আমি যদি বলি ব, আমি বললাম ব স তি, এই বসতি থেকে আমি যদি এখন বলি বস্তি, কি বললাম? বস্তি, বস্তি। তাহলে অনেকেই মনে করতে পারো ভাই এইখান থেকে এখানে তো কোনো পার্থক্য নাই। হ্যাঁ আছে পার্থক্য। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে হৃদয়, এই তো ঝামেলা করতেছে। পার্থক্যটা হচ্ছে কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে ছোট্ট করে একটা হসন্ত আছে, এই হসন্তটাই পার্থক্য, হসন্তটাই পার্থক্য। কিভাবে একটু খেয়াল করো, আমি বলছি বসতি, তাহলে বসতি শব্দটাকে বাংলা কি হয়? ব আছে, বয়ের সাথে কোনো স্বর নাই, তার মানে ও আছে। আছে স, স্বরের সাথে কোনো আকার রসিকার স্বর নাই এবং হসন্ত নাই, তার মানে এখানেও কি আছে? এটা ও আছে, বস। এরপরে কি আছে? তরসিকার তি, তাহলে ত আছে, তয়ের সাথে কি আছে? একটা রসিকার আছে, এই হচ্ছে বসতি। এখন আমরা বস্তি লিখবো। বস্তি শব্দটা খেয়াল করি, ব আছে, বয়ের সাথে কি আছে? স আছে, সরি বয়ের সাথে অ আছে, ব অ দিলাম। তারপরে কি আছে? স আছে, কিন্তু স এর নিচে একটা হসন্ত আগে থেকে দেয়া আছে, তার মানে এটা হচ্ছে স্বরমুক্ত ব্যঞ্জন। আর বাকি আছে কি? তরসিকার তি, তরসিকার তি, তার মানে হচ্ছে বস্তি। এখানে নতুন করে এখানে একটা স্বরধ্বনি লোপ পাইছে। কি করছে? স্বরধ্বনি লোপ পাইছে, এই স্বরধ্বনিটা এখানে নাই, নাই। তার মানে স্বর আসলে স্বরাগম, স্বর চলে গেলে স্বরলোপ। স্বর আসলে স্বরাগম, স্বর চলে গেলে কি? স্বরলোপ। ওকে, এরপর একটু খেয়াল করি আদি স্বরলোপ। শব্দের আদি থেকে যদি, শব্দের আদি থেকে
স্বর আসলে হয়তো স্বরাগম আদি স্বরাগম, আর এখন স্বর আদি থেকে যদি স্বর লোপ পায়, স্বর লোপ পায় তাকে বলা হয় আধি স্বর লোপ। তাকে কি বলা হয়? আদি স্বর লোপ। কি বলা হয়? আধি স্বরলোপ। আদি স্বরলোপ। আদি স্বরলোপ। আদি স্বরলোপের আরেকটা হচ্ছে সম্প্রকর্ষ। বিপ্রকর্ষ আমরা দেখছি, আর এটার নাম হচ্ছে সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ, 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 আদি স্বরলোপ বা সম্প্রকর্ষ। দাও ওটা দাও। আদি স্বরলোপ বা সম্প্রকর্ষ। আদি স্বরলোপ বা সম্প্রকর্ষ। একটু খেয়াল করি শব্দের আদি থেকে কিভাবে আমাদের সরি স্বরলোপের আরেকটা হচ্ছে সম্পর্ক আদি স্বরলোপ। আদি স্বরলোপ, আদি স্বরলোপ শব্দের শুরুতে কিভাবে আমাদের স্বরগুলো যায়, সরি আমাদের স্বরলোপের আরেকটা হচ্ছে সম্প্রকর্ষ। আমরা একটু খেয়াল করি আদি স্বরলোপ। আদি স্বরলোপ যদি আমি বলি, যেমন আমরা যদি বলি আদি স্বরলোপে আমি বললাম আলাবু। এই আলাবু থেকে হয়ে গেল লাবু। আলাবু থেকে লাবু। তাহলে আলাবি থেকে লাবু, এখানে কি লোপ পাইছে? শব্দের শুরু থেকে একটা আদি স্বর লোপ পাইছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আদি স্বর লোপ। আদি স্বর লোপ। আদি স্বর লোপ। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে ওকে, এরপর আসি মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ শব্দের মধ্য থেকে তাকে বলা হয় মধ্য স্বরলোপ। শব্দের মধ্য থেকে যদি স্বরলোপ পায় তাকে কি বলা হয়? মধ্য স্বরলোপ বলা হয়। মধ্য স্বরলোপ বলা হয়। মধ্য স্বরলোপ বলা হয়। যেমন আমরা যদি বলি, একটু খেয়াল করি, আমরা যদি বলি জানালা, জানালা থেকে এখন যদি হয়ে যায় জানলা, তাহলে শব্দের মাঝখানে কি আছে? এখানে একটা আ লোপ পাইছে, একটা লোপ পেয়েছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের মধ্য স্বর লোপ। মধ্য স্বর লোপ। এখন আসি অন্তঃস্বরলোপ। এখন আসি আমরা অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপ কি? শব্দের শেষে থেকে শব্দের শেষ থেকে যদি স্বর লোপ পায়, তাকে অন্তঃস্বরলোপ বলে। তাকে কি বলা হয়? অন্তঃস্বরলোপ বলে। তাকে অন্তঃস্বরলোপ বলে। শব্দের শেষে থেকে যদি স্বরলোপ পায় তাকে কি বলা হয়? অন্তঃস্বরলোপ বলা হয়। এই কোরআনের আলো ভাইয়া, তুমি আমাকে একটু নক দিও। হ্যাঁ, ইনশাল্লাহ তোমার জন্য দোয়া রইল ভাইয়া, তুমি ভালো করো। ওকে, একটু সবাই একটু খেয়াল করি। দেখো আমরা বলছি শব্দের শেষ থেকে যদি স্বরলোপ পায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অন্তঃস্বরলোপ। তাকে আমরা বলি কিন্তু অন্ত লিখছি, হ্যাঁ, একেবারে অন্য ভাইবো না। অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপ বলে। অন্তঃস্বরলোপ বলে। যেমন আমরা যদি বলি আশা, আশা ছিল, বলি না আমরা আশা থেকে হয়ে গেছে যতক্ষণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমি বললাম
চারি, কি বললাম, চারি, চারি থেকে হয়ে গেল এখন চার, চারি থেকে কি চার, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অন্তঃস্বর লোপ, এগুলো কি অন্তঃস্বর লোপ, অন্তঃস্বর লোপ। এরপর একটা আসি ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি কাকে বলে? পাশাপাশি সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পেলে তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জনচ্যুতি বা ধ্বনিচ্যুতি। ঠিক আছে, ব্যঞ্জনচ্যুতি বা ধ্বনিচ্যুতি। তাহলে কি বললাম, পাশাপাশি যদি সম উচ্চারিত দুটি ধ্বনি থাকে তার মধ্যে যদি একটা লোপ পায় তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি বা ধ্বনিচ্যুতি। যেমন আমরা যদি বলি বউ, আমরা যদি বলি বউ দিদি, আমার মনে হয় না বউ দিদি বলে কেউ বলো এই শব্দটাকে। অনেকেই তোমরা কি বলো, বলো বৌদি, কি বলো, বৌদি, বৌদিদি থেকে বৌদি। দেখো আমরা যদি বলি বড় দাদা, বড় দাদাকে কি বলো, আমরা আমরা বলি বড়দা বলি, কি বলি, বড়দা বলি। আমরা যদি বলি ছোট দাদা, ছোট দাদাকে আমরা কি বলি, ছোট দা। যারা স্টার জলসা দেখো তোমরা জানো ছোট দাদাকে কি বলে, ছোটকা বলে, ছোট দা বলে, কি বলে, ছোট দা, ছোট দা। যেমন আমি যদি বলি ঠাকুর দাদা, ঠাকুর দাদা, ঠাকুর দাদাকে আমরা কি বলি, ঠাকুরদা বলি, ঠাকুরদা বলি, ঠাকুরদা বলি। ছোট কাকিকে কি বলি, ছোট কাকিকে আমরা ছোটকি বলি, ছোট কাকিকে কি বলি, ছোট কাকি। ছোট কাকিকে কি বলি, ছুটকি বলি, ছুটকি, ছুটকি। ঠিক আছে, আমরা ছোট আমরা কি বলতে পারি, আমরা মেজো দিদি, মেজো দিদিকে কি বলি, মেজদি বলি, মেজদি বলি। মেজো দাদাকে কি বলি, মেজদা বলি। এগুলো কি, এগুলো দেখো সবগুলো পাশাপাশি ছোট কাকি থেকে ছোটকি। ওকে, তাহলে একই উচ্চারণে আছে আমাদের, এর জন্য এগুলোকে আমরা কি করতেছি, এগুলোকে আমরা একটা লোপ পাচ্ছে, ব্যঞ্জন লোপ পাচ্ছে, ব্যঞ্জন চ্যুত হচ্ছে। চ্যুত মানে লোপ পাওয়া। তাহলে দেখো পাশাপাশি সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি যদি লোপ পায় তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি বা ধ্বনি লোপ বা ধ্বনিচ্যুতি। ঠিক আছে, ব্যঞ্জনচ্যুতি বা ধ্বনিচ্যুতি। বাংলা কথা ভাইয়া, ভাইয়া ভাবি, গুড। ওকে, তারপর একটু আসি, বড় দাদা থেকে বড়দা কোন ধরনের পরিবর্তন? গুচ্ছে 24-25-এ আসছে তোমাদের প্রশ্নটা। বড় দাদা থেকে বড়দা, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করো বাচ্চারা। বড় দাদা থেকে বড়দা একটু আগে পড়াইছি, পরে পরে। বড় দাদা থেকে বড়দা কোন ধরনের পরিবর্তন বলো, একটু আগে পড়াইছি। বড় দাদা থেকে বড়দা, এটা কি হবে, হবে ব্যঞ্জনচ্যুতি। এটা কি হবে, ব্যঞ্জনচ্যুতি। তারপরে দেখো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি, যে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি মানে বিপর্যয়, একটা জায়গা আরেকটা চলে যাবে। ওকে, যেমন একটু খেয়াল করো ধ্বনি বিপর্যয়। আমরা যেমন বলছিলাম লাফ, কি বলছিলাম, লাফ। লাফ থেকে হয়ে গেছে কি ফাল, মানে একটার জায়গায় আরেকটা চলে আসছে, আরেকটার জায়গায় আরেকটা চলে গেছে। ওকে, আমরা যদি বলি পিশাচ, পিশাচ থেকে কি হয়ে যাবে, এখন হয়ে যাবে পি চাষ। তাহলে খেয়াল করি এখানে কি হয়েছে, এখানে শয়ের জায়গায় চ চলে আসছে, চয়ের জায়গায় স চলে গেছে। এবার ঝড় বৃষ্টির সময়, বিপর্যয়ের সময় কি হয়, গাছের আগায় ঘরের চাল থাকে, আবার ঘরের উপরে গাছের ডাল থাকে। এগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয়। এগুলো কি, ধ্বনি বিপর্যয়। স্কুল থেকে স্কুল, এটা হচ্ছে আদি সরাগম। স্কুল থেকে স্কুল আদি সরাগম ভাই, স্কুল থেকে স্কুল সঞ্জিদা, এটা হবে আদি সরাগম। আর লাফ থেকে ফাল, এটা হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়। এটা কি আমাদের ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। একই সাথে আমি যদি বলি রিক্সা, রিক্সা, কিন্তু উচ্চারণটা হচ্ছে কি, আমরা কি বলছি,
রিস্কা, রিস্কা, কিন্তু উচ্চারণটা এখানে দেখো এইরকম ছিল, রি ক রিক শয়কার সা ছিল, কিন্তু হয়ে গেছে কি, এই যে শয়ের জায়গায় ক চলে আসছে আর কয়ের জায়গায় স চলে গেছে, তার মানে এগুলো কি হয়েছে, ধ্বনি বিপর্যয় হয়েছে, ধ্বনি বিপর্যয় হয়েছে। পিশাচ থেকে পিচাস, হ্যাঁ ধ্বনি বিপর্যয়। আমরা যদি বলি বাক্স, তাহলে বাক্স থেকে আমরা বলি বাস্ক, বাস্ক, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করি, এখানে ধ্বনি বিপর্যয় হয়েছে, কি হয়েছে, ধ্বনি বিপর্যয় হয়েছে, ধ্বনি বিপর্যয় হয়েছে। ওকে, তারপরে আসি আমরা বাক্স থেকে বাস্ক, এটা কোন ধরনের পরিবর্তন, জাবিতে 2008-9 আসছে, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। এরপরে একটু আসি পরপদে, বলছে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় অন্তর্হতি। কি হয়, অন্তর্হতি। পদের মাঝখান থেকে কোনো ব্যঞ্জন ধ্বনি হারাই গেলে, কোনো ব্যঞ্জন ধ্বনি হারাই গেলে সেটাকে বলা হয় অন্তঃহর্তি, অন্তঃহর্তি। যেমন আমি যদি বলি ফাল্গুন, ফাল্গুন, এই ফাল্গুন থেকে হয়ে গেল মনে করো ফাগুন, ফাল্গুন থেকে কি হয়ে গেল, ফাগুন। তাহলে একটু খেয়াল করো, ফাল্গুন থেকে ফাগুন, এখানে কি লোপ পাচ্ছে, ফাগুন, তাহলে এখানে ল লোপ পাচ্ছে, একটা ল লোপ পাচ্ছে, লটা কি, একটা ব্যঞ্জন, লটা কি, একটা ব্যঞ্জন। শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তাকে বলা হয় অন্তঃহর্তি। কি বলা হয়, অন্তর্হর্তি। একইভাবে আমি যদি বলি ইন্দুর থেকে হয়ে গেল ইঁদুর, ইন্দুর থেকে হয়ে গেছে কি, ইঁদুর, তাহলে ইন্দুর শব্দে এখানে ন ছিল, নটা লোপ পাইছে, তাহলে এটা কি বলবো, এটাকে আমরা বলবো অন্তঃহর্তি। কি বলবো, অন্তঃহর্তি, অন্তঃহর্তি। ওকে, এখানে দুইটা জায়গায় কনফিউশন আছে, সেটা হচ্ছে ফলাহার আর হচ্ছে আলাহিদা, ফলাহার আর হচ্ছে আলাহিদা, আমি একটু পরে বুঝাবো। বাবজান থেকে বাজান কোন ধরনের পরিবর্তন, এখানে প লোপ পাচ্ছে, কি লোপ পাচ্ছে, প লোপ পাচ্ছে, তার মানে এটা হবে অন্তর্হর্তি, এখানে আছে অন্তঃহর্তি, রাইট অ্যান্সার হবে অন্তঃহর্তি, কারণ প লোপ পাচ্ছে শব্দের মাঝখান থেকে। এরপর একটু আসি, বলছে আধুনিক চলিত ভাষা অনেক সময় দুটি স্বরের মাঝখান থেকে হকার লোপ পায়, তাকে বলা হয় হকার লোপ। কি বলা হয়, হকার লোপ, হ লোপ পাইলে সেটাকে কি বলা হয়, হকার লোপ, হকার লোপ। ঠিক আছে, যেমন আমি যদি বলি আলাহিদা, আলাহিদা থেকে হয়ে গেল আলাদা, আলাহিদা থেকে কি হয়ে গেছে, আলাদা। তাহলে একটু খেয়াল করে, এখানে হ লোপ পাইছে, হ রসিকার হি লোপ পাইছে এখানে, তাহলে এটাকে আমরা কি বলছি, হকার লোপ। কি বলছি, হকার লোপ। একইভাবে আমি যদি বলি ফলাহার, কি বললাম, ফলাহার থেকে হয়ে গেল ফলার, ফলাহার থেকে কি হয়ে গেছে, ফলার, তাই এখানে হ লোপ পাইছে, তার মানে এটাও একটা হকার লোপ। তবে এখানে কিছু সমস্যা আছে, এখানে কিছু কি আছে, সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে নতুন এই যে নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইয়ে এই আলাহিদা থেকে আলাদা এবং ফলাহার থেকে ফলার, এই উদাহরণ দুটি অন্তঃহর্তির অংশে নেওয়া হয়েছে। কোথায় নেওয়া হয়েছে, অন্তঃহর্তি অংশে নেওয়া হয়েছে। দুটি উদাহরণের নিয়ম বেশ কিছু লেখকের মধ্যে বিতর্ক আছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এবং জ্যোতিভূষণের চাকরির বই মতে এখানে দেয়া আছে হকার লোপ। এটা কি, এটা একটা হকার লোপ, এটা একটা হকার লোপে দেয়া আছে, কারণ যেহেতু হ লোপ পাইছে তার মানে হকার লোপ। কিন্তু এখানে নবম দশম শ্রেণী ব্যাকরণ বইতে যেহেতু ছোট ক্লাসের বই, এখানে দেয়া আছে অন্তর্হর্তিতে, তার মানে শব্দে যদি আমাদের শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তার মানে এক হিসাবে অন্তর্হর্তি, আর হকার লোপের হিসাব করলে সেটা হচ্ছে হকার লোপ। ওকে, এখন আপনাকে অপশন দেখে সঠিক উত্তর ক্রিয়েট করতে হবে। এখন আপনি কোনটা দিবেন, অপশন টেস্ট করে আপনি যেটা অপশনে আছে ওইটাই দিবেন, দুইটা একসাথে থাকবে না। রকার লোপ কাকে বলে, রকার লোপ হচ্ছে শব্দের মাঝে যদি র লোপ পায় এবং পরের বর্ণ যদি দ্বিত্ব হয় সেটাকে আমরা বলি রকার লোপ, পরের বর্ণ দ্বিত্ব হবে। যেমন আমি যদি বলি করলাম, কি বললাম, করলাম, তাহলে করলাম শব্দটাকে যদি আমরা এখন রকার লোপ করি তাহলে র লোপ পাবে, র এর পরের বর্ণ কি আছে, ল আছে, ল দ্বিত্ব হবে, তাহলে এটা দ্বিত্ব হয়ে কি হয়ে যাবে, এখন হবে করলাম। কি হবে, বললো আমি কি দোষ করলাম। ঠিক আছে, যেমন আমি যদি বলি আলুর দম, কি বললাম, আলুর দম,
ঠিক আছে, দেখেন এখান থেকে র লোপ পাবে, তার মানে আলুর দম, পরের দ কি হবে, দ্বিত্ব হয়ে যাবে, তার মানে এটা উচ্চারণ হবে আলুর দম, উচ্চারণ কি হবে, আলুর দম। ওকে, একইভাবে আমি যদি বলি কি মাইরটাই না মারলো, মারলো, তাহলে মারলো শব্দ দেখেন এখানে র আছে, কি আছে, র আছে, তাহলে এই রটা কি হবে, লোপ পাবে, লোপ পাওয়ার পর পরের বর্ণ কি হবে, দিতে হবে, তার মানে হয়ে যাবে এখন মারলো, কি হবে, কি মাইরটাই না মারলো। আচ্ছা, আপনারা একটু বলবেন শিরনি, কি লিখলাম, শিরনি, শিরনি থেকে এখন রকার লোপ করলে, আমি রটা লোপ করলে তারপরে এটা কি হয়ে যাবে, মসজিদে দেয় সবসময় নাম কি, নাম হবে সিন্নি, কারণ পরের বর্ণ দ্বিত্ব হয়ে যাবে। একইভাবে ধর্ম, কর্ম, এগুলো সব রকার লোপের এক্সাম্পলে আসবে, রকার লোপের এক্সাম্পলে আসবে। ওকে, এরপর একটু আসি সমীভবন। সমীভবন মানে হচ্ছে সমান ভবন। সমীভবন মানে কি, সমান ভবন, সমান ভবন মানে হচ্ছে একই সমান সমান বিল্ডিং, একটা দেখা দেখি আরেকটাও সমান হইতে হবে, এগুলোকে বলা হয় সমীভবন। এগুলোর মধ্যে আছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন। ঠিক আছে, মনে করেন আপনি একটা 3তলা বিল্ডিং দিয়েছেন, আরেকজনে 2তলা বিল্ডিং দিছে, এখন তার ইচ্ছা হচ্ছে এখানে 1তলা 2তলা, এখানে হচ্ছে 3তলা। হ্যাঁ, এখন তার ইচ্ছা হচ্ছে সে কি করবে, সেও 3তলা বিল্ডিং দিবে, তারটা একটু বেশি উঁচা হয়ে যাচ্ছে না, আমরা সমান সমান করে দিই। সে কি করবে, 3তলা আরেকটা একই সমান বিল্ডিং দেবে, একই সমান বিল্ডিং দেবে, একই সমান দালান দিবে বা বিল্ডিং দিবে। তাহলে একটার দেখা দেখে যদি আরেকটা যদি সমান হইতে চায়, সেটাকে আমরা বলবো সমীভবন। কি বলবো, সমীভবন, সমীভবন, সমীভবন। যেমন আমি যদি লিখি জন্ম, জন্ম থেকে হয়ে গেল ময়ম, জন্ম, তাহলে একটু খেয়াল করি, এখানে ম আছে আর এইখানে আছে ন, এখানে আছে ন, তাহলে এখন এইটার দেখা দেখি দুইটাই যদি ম হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো, সমীভবন, সেটাকে আমরা কি বলবো, সমীভবন। ওকে, এই সমীভবনের মধ্যে কিছু প্রকারভেদ আছে, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। প্রগত সমীভবন কি, প্রথম জন ঠিক থাকবে, দ্বিতীয় জন পরিবর্তন হবে, তাহলে সেটাকে আমরা বলবো প্রগত সমীভবন। প্রথম জন কি থাকবে, ঠিক থাকবে, পরের জন পরিবর্তন হবে, সেগুলোকে আমরা বলি প্রগত সমীভবন। যেমন আমি যদি বলি পদ্ম, উচ্চারণ যদিও পদ্মই হয়, তাহলে দেখেন এখানে প্রথম জন ছিল কি দ, তার মানে দ ঠিক থাকবে, দ নিজে ঠিক থাকবে, তার মানে পদ। এখন পরেরটাকে কি করবে, পরিবর্তন করে তার নিজের মতো করে ফেলবে, সমান সমান করে ফেলবে, তার মানে প্রথম জনের বিল্ডিং আগে থেকেই 3তলা, আর এটা ছিল 2তলা, এটাও এখন হয়ে যাবে 3তলা হয়ে যাবে, তার মানে উচ্চারণ হবে পদ্ম। তার মানে এখানে দটা কি হয়েছে, এটা মটা দ হয়ে গেছে, তার মানে প্রথম জন আগের মতোই আছে, দ্বিতীয় জন চেঞ্জ হয়েছে, তাহলে প্রথম জন যদি ঠিক থাকে তাকে বলা হয় প্রগত সমীভবন, প্রগত সমীভবন। একইভাবে আমি যদি বলি পক্ক, কি বললাম, সরি বানানটা ভুল হয়েছে, আমি বললাম পক্ক, তাহলে পক্ক, এখানে ক ঠিকই আছে, ব চেঞ্জ হবে, এখন কি হয়ে যাবে, এটা হবে পক্ক। ক প্রথম জন কিন্তু ঠিকই আছে, বয়ের উচ্চারণটা কি হয়ে গেছে, ক হয়ে গেছে, তার মানে এটা উচ্চারণ চেঞ্জ হয়ে এটা হবে পক্ক। একইভাবে আমি যদি বলি লগ্ন, কি বললাম, আমি বললাম লগ্ন, লগ্ন থেকে আমি যদি এখন বলি লগ্ন, কি বলবো, লগ্ন, তাহলে এখানে দেখি এখানে নটা কি হয়ে গেছে, নটা গ হয়ে গেছে, তার মানে প্রথম জন ঠিকই আছে, তার মানে এগুলো হবে প্রগত সমীভবন। একই সাথে চক্র হয়ে যাবে চক্ক, এগুলো হবে প্রগত সমীভবন। এরপর সে পরাগত সমীভবন, এখন উল্টা হবে, পরেরটা কি থাকবে, ঠিক থাকবে, প্রথমটা চেঞ্জ হবে, পরেরটা ঠিক থাকবে, প্রথমটা চেঞ্জ হবে। ওকে, খেয়াল করি, একটু খেয়াল করি, আমি যদি বলি তজ্জন্য, বললাম তৎজন্য, ঠিক আছে, এখানে তজ্জন্য থেকে এখন যদি হয়ে যায় এটা এরকম তজ্জন্য,
তাহলে খেয়াল করি এখানে জ ঠিকই আছে, তার মানে পরের জন ঠিকই আছে, পরের জন ঠিকই আছে, তার মানে পরাগত। তাহলে পরের জন ঠিকই আছে, চেঞ্জ হয়েছে কে? প্রথম জন, চেঞ্জ হয়েছে প্রথম জন। এখানে খণ্ডত্ব ছিল কিন্তু এখানে আছে হয়ে গেছে জ, তার মানে এটা হচ্ছে পরাগত সমীভবন, মানে পরের থেকে স্টাইল আমদানি হয়েছে। ওকে, একইভাবে আমি যদি বলি তদ্হিত, তদ্ধিত পড়তে আমরা বলি না, তাহলে তদ্ধিত কি হবে? এখানে হয়ে যাবে তদ্ধিত। হ্যাঁ, আমরা যদি বলি উৎমুখ, এই উৎমুখ থেকে যদি আমরা বলি উন্মুখ, এগুলো হবে আমাদের পরাগত সমীভবন। এগুলো একটু মুখস্থ করে ফেলেন, এগুলো হচ্ছে পরাগত সমীভবন, পরাগত সমীভবন, পরাগত সমীভবন। তারপর একটু আসি, আমরা অন্যান্য সমীভবন দেখতে পারি, সরি আলমারি আছে, আলমারি থেকে আলমারি, এটা কোন ধরনের সমীভবন একটু খেয়াল করি। আলমারি থেকে, আলমারি থেকে আরমারি, আলমারি থেকে আরমারি, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করে জানান তো। আলমারি থেকে আলমারি থেকে আলমারি, আলমারি থেকে আলমারি, এটা কোন ধরনের পরিবর্তন? এটাকে বলা হয় বিষমী ভবন। কি বলা হয়? বিষমী ভবন। কারণ দেখেন এখানে দুইটা র আছে, দুইটা র আছে, একটা রকে ল বানাই দেওয়া হয়েছে, একটা রকে কি বানাই দেওয়া হয়েছে? ল বানাই দেওয়া হয়েছে, ল বানাই দেওয়া হয়েছে। তার মানে দুইটা স্বর একই আছে কিন্তু একটারে পরিবর্তন করে ফেলছে, এটাকে বলা হয় বিষমী ভবন। আমরা বিষমী ভবনকে এখন আমরা একটু চিনবো। এই যে বিষমী ভবন, সরি অন্যান্য সমীভবনটা এখানে আছে, বিষমী ভবনটা আমাদের এখানে একটু আসবে। আমরা বিষমী ভবনটা একটু পরে বুঝাচ্ছি, তাহলে এটা বিষমী ভবন ছিল। অন্যান্য সমীভবনটা কি? যখন অন্যান্য সমীভবন আছে যখন পরস্পর দুটি ধ্বনির প্রভাবে একটি ধ্বনি পরিবর্তিত হয়, সেগুলোকে আমরা বলি অন্যান্য সমীভবন। অন্যান্য সমীভবনে যেমন আমরা যদি বলি সত্য থেকে আমরা বলি স্বচ্ছ, এখানে এগুলো একটু একটু মুখস্থ করে ফেলতে হবে, এগুলো স্বচ্ছ, সত্য থেকে স্বচ্ছ, আমি লিখে দিচ্ছি বেশ কয়েকটা, আপনারা একটু মুখস্থ করবেন। সত্য থেকে স্বচ্ছ, এটা হচ্ছে অন্যান্য সমীভবন। আমি যদি বলি বিদ্যা, বিদ্যা থেকে আমি বললাম বিদ্যা, বিদ্যা থেকে কি বললাম? বিদ্যা থেকে হয়ে যাবে বিদ্যা। এগুলো কোন ধরনের পরিবর্তন? এগুলো হচ্ছে অন্যান্য সমীভবন, অন্যান্য সমীভবন। ঠিক আছে, তারপরে একটু আসি আমরা বিষমী ভবন। বিষমী ভবন একটু আগে আমরা পড়াইতে চাইলাম, বিষমী ভবনের এক্সাম্পলটা এখানেই ছিল। যেমন দুটি স্বরধ্বনি, দুটি স্বরধ্বনি একটার প্রভাবে যদি আরেকটা প্রভাবিত হয় সেগুলোকে বলা হয় বিষমী ভবন। অথবা একই ধ্বনি উচ্চারণ, একই ধ্বনির প্রভাব দূর করার জন্য যে একটার পরিবর্তন করা, সেগুলোকে বলা হয় বিষমী ভবন। বিষমী ভবন সমীভবনের উল্টাটা। মনে করেন আগে তিনতলা বিল্ডিং, একজনের ছিল দোতলা আরেকজনের ছিল তিনতলা, এর জন্য দেখা দেখি সেও তিনতলা বানাইছে, কিন্তু এখন কাহিনী হবে যে একজনের তিনতলা আছে তারও তিনতলা আছে, কেন দুইজনের তিনতলা থাকবো কেন? একজনেরটা আমরা ভাইঙা দোতলা বানাই দিব, মানে দুইটারে কখনো এক বানানো যাবে না। এটা হচ্ছে বিষমী ভবন। তাহলে এটা কিভাবে? এটা হচ্ছে এইভাবে, একটু খেয়াল করি। আমরা যদি বলি শরীর, কি বললাম? শরীর, তাহলে উচ্চারণটা দেখেন দুই জায়গায় দুইটা একই আছে, সমান সমান র আছে, তার মানে এটাকে ভাইঙা এখন কি করতে হবে? বানাই দিতে হবে শরীর। কি বানাই দিতে হবে? শরীর। তাহলে আগে সমান ছিল এখন বিষমান হয়ে গেছে, তার মানে বিষমী ভবন। ছিল লাল, কি ছিল? লাল লাল ফুল, এখন লাল, দুইটা ল আছে, একটাকে ভাইঙা আমি বানাই দেবো কি? নাল। কি করে দিব? করে দেবো নাল। তাহলে দুইটা ল থেকে একটা ল হয়ে গেছে। একইভাবে যদি বলি জরুরি বিভাগ, হয়ে যাবে জরুরি বিভাগ, দুইটা র ছিল একটা ল হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের বিষমী ভবন। আলমারি, আলমারি হয়ে গেছে কি? আলমারি, বিষমী ভবন, আলমারি বিষমী ভবন। এখন একটু খেয়াল করি দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন কি? একই সময় আমরা অনেক সময় একটা শব্দকে অধিক জোর দেওয়ার জন্য একটা শব্দ ব্যঞ্জনের দ্বিত্ব ঘোষণা করে থাকি, সেগুলোকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যেমন মনে করো আমি বললাম সকাল, সকালে আমার সাথে দেখা করবে, আমি বললাম সকালে আমার সাথে একটু দেখা করো। এখন আমি এই সকাল থেকে আমি যদি বলি সকাল সকাল আমার সাথে দেখা করবা, কি বললাম? সকাল সকাল আমার সাথে দেখা করবা। এখন সকাল বলার কারণে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে না একদম সকালে দেখা করতে হবে, ঠিক আছে? আমি যদি বলি, একটু খেয়াল করো, আমি বললাম মনে করো, কি হচ্ছে এগুলা? প্রসেসিং এক্সপোর্ট মানে কে বলছে প্রসেসিং করতে? যন্ত্রণা। ওকে, আমি যদি একইভাবে যদি বলি ছোট, ছোট থেকে যদি আমি বলি ছোট্ট ছোট্ট মাছ নিয়ে আসবা, তাহলে ছোটকে আরো আমরা কি করতেছি? জোর দিয়ে বলতেছি। আমি বললাম তুমি বড় বার বাড়ছ, তাহলে বড় থেকে আমি যদি বলি তুমি বড্ড বার বাড়ছ, তাহলে বড্ড, বড় থেকে বড্ড, তাহলে এটা কি হবে? বড় থেকে আমি যদি বলি বড়, বড় থেকে আমি যদি বলি বড্ড, তাহলে এখানে দেখো দুইটা র ছিল একই একই রকম ঢয় বিন্দু র,
মানে দুইটা ড হয়েছে, বড্ড বারবার স, এগুলো হবে কি, এগুলো হবে আমাদের দ্বিতীয় ব্যঞ্জন। আমি বললাম ছেলেটা অঙ্কে পাকা, ছেলেটা কি বললাম, অঙ্কে পাকা বা বিয়ে পাকা হয়েছে, তার মানে আমরা এখন যদি বলি বিয়ে পাকাপাকি হয়ে একদম পাক্কা বিয়ে হবে, পাক্কা, ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় ব্যঞ্জন, মানে শব্দে অনেক সময় উচ্চারণে জোর দেওয়ার জন্য সেখানে আমরা দ্বিতীয় ব্যঞ্জন ঘোষণা করি। বিকাল, এরকম হয় না কখনো, আমি দেখি নাই। দেখো বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন, এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। এটা কি দ্বিতীয় ব্যঞ্জন আছে নাকি, হ্যাঁ ব্যঞ্জন দ্বিত্ব আছে, দ্বিতীয় ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব একই জিনিস, দ্বিতীয় ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব একই জিনিস। এখন আসি ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতিটা কি ভাই, বিকৃতি মানে একটু খেয়াল করো, কোনো কিছু নাম যদি আমরা বিকৃতি করে বলি, আমরা অনেকের নাম আছে জরি না, আমরা অনেকে বিকৃতি করে বলি জরি, আমরা অনেকের নাম হচ্ছে অনেকের নাম আছে মনে করো নজরুল, তাহলে নজ্জা এদিকে আয়, তাহলে এই যে নজরুল নাম থেকে হয়েছে নজ্জা, তাহলে ঠিক আছে। রফিকুল ইসলাম নাম হচ্ছে রফিকুল ইসলাম, আমরা বলছি রফিক্কা, রফিক্কা নি কোনো রফিক্কা, তাহলে এই যে বলি নাম ভেঙায় বলতেছি, এগুলোকে বলা হয় বিকৃতি, এগুলোকে কি বলা হয়, বিকৃতি। মনে করো তোমার বাসায় তোমার আম্মার হেল্পিং হ্যান্ড বা কাজের লোক যে আছে, কাজের মেয়ে আছে, সে তোমার আম্মাকে বলার কথা ছিল আপা, কি বলার কথা ছিল, বলার কথা ছিল আপা, কিন্তু সে এখন আপা না বইলা বলতেছে আফা, কি বলে, আফা বলে, আফা, হ্যাঁ আপা বলার কথা ছিল কিন্তু বলতেছে আফা, তার মানে কি ব্যঞ্জন বিকৃতি হচ্ছে। আবার বলছে তো দুলাভাই না বাজার থেকে লেবু আনার কথা ছিল, আনছে না, দেখতো একটু খেয়াল কর, বলছে হ্যাঁ, বলছে কি আনছে, বলছে বড় বড় লেবু আনার কথা ছিল কিন্তু আনছে কি নেবু, লেবু থেকে হয়ে গেছে কি নেবু। বলছে তাকে বলছিলাম ধোপার কাছে কাপড়গুলো দিয়ে আসতে, সে দিছে কিনা, বলছে হ্যাঁ আফা ধোপার কাছে কাপড়গুলো দিয়ে আসছে, ছিল ধোপা হয়ে গেছে ধোবা। আমরা বললাম কপাট, কপাট থেকে হয়ে গেছে কবাট, কপাট থেকে কবাট, তাহলে এগুলো কোন ধরনের পরিবর্তন, এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। হ্যাঁ মিম থেকে ডিম, এগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, এগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আজকে আমাদের 15 নম্বর ক্লাস, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমাদের হয়তো আর ক্লাস নাই, আমরা এখন রিভিশন ক্লাসে আসবো আর প্রশ্ন সলভ ক্লাসে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। ও আরেক কথা, যার যার বই লাগবে আমাকে একজন নক দিছো, আরেকজন বইটা পাবা যদি কেউ নিতে চাও। আমার এই শিক্ষা বইটা এখনো যদি কেউ না নিয়ে থাকো, আমাকে সুন্দরবন কুরিয়ারে আমি এখন আজকে পাঠিয়ে দিলে, মানে আগামীকাল পাঠিয়ে দিলে পরশুদিন চলে যাবে। তো তোমরা যদি কেউ নিতে চাও আমাকে একটু দ্রুত ইনবক্স করো, একজনে নিতে পারবা, সেক্ষেত্রে তোমরা আমাকে যে আগে ইনবক্স করবা সেই পাবা বইটা। তো তোমরা যারা শিক্ষা বই নিতে চাও সবাই একটু ইনবক্স করো, সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে।